মাত্র 2টা নিয়মে আমি আজকে তোমাদের রাইট ফর্ম ভার্বের একটা বোর্ড কোশ্চেন ফুল সলভ করে দিব। শুরুতেই বলে রেখে আজকে আমি এখানে রাইট ফর্ম ভার্বের কোনো নিয়ম তোমাদেরকে পড়াতে আসিনি। তোমরা যদি রাইট ফর্ম ভার্বের মূল নিয়মের ক্লাসটা, পৃথিবীর সবথেকে সহজ নিয়মে রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করতে চাও, তাহলে ইউটিউবে আমার একটা ফ্রি ভিডিও দেওয়া আছে, তোমরা ওই ভিডিওটা দেখে নিতে পারো। অলরেডি লাখ লাখ স্টুডেন্ট দেখে ফেলছে। তোমরা যদি ভিডিওটা ইতিপূর্বে না দেখে থাকো তাহলে রাগ করলা এটা লিখে কমেন্ট করবা, তোমাকে দিয়ে দিব ভিডিওটা। ওকে, সো ক্লাসটা আমরা শুরু করবো এখন। তো ক্লাসটা শুরু করার আগে তুমি অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা, তাহলে পরবর্তী ভিডিওগুলো তোমার সামনে চলে যাবে। চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমে যেটা বলবো সেটা খেয়াল করবা, যে কোনো বোর্ড কোশ্চেন সলভ করার আগে এই নিয়মটা সবসময় মাথায় রাখবে। সেটা কি? সেটা হচ্ছে তুমি সেন্টেন্সটা দেখবা যে প্রেজেন্ট টেন্সে আছে। এই যে মানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে, এটা তুমি খেয়াল করবা। ঠিক আছে, দেখো কি বললাম, প্রেজেন্ট টেন্সে আছে নাকি পাস্ট টেন্সে আছে। তখন পাস্ট টেন্সে থাকলে কি হবে চিনবো? তুমি যদি দেখো যে অতীতের টেন্সের তোমার হচ্ছে সেন্টেন্সের ভিতরে অতীতের কোনো ঘটনা বা সাল রয়েছে, তাহলে তুমি মনে করবা যে তোমার সেন্টেন্সটা পাস্ট টেন্সে আছে। যদি না থাকে অতীতের কোনো ঘটনা বা সাল, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, এখন ধরো তোমার সেন্টেন্সটা আছে কি পাস্ট টেন্সে, তাহলে তুমি কি করবা, এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব আছে না, এই ভার্বের V2 বসায় দিবা, ভার্বের 2 নম্বর ফর্ম বসায় দিবা। আর যদি দেখো হচ্ছে পাস্ট টেন্সে নাই, তাহলে কি করবা, প্রেজেন্ট টেন্সে আছে, তো সেক্ষেত্রে তুমি কি করবা, ভার্বের শেষে একটা S/S যুক্ত করে দিবা, S/S যুক্ত করে দিবা। তবে একটা শর্ত আছে এখানে, সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে সাবজেক্টটা থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার কিনা। যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় তাহলে S/S যুক্ত করবা। আর যদি মনে করো যে থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার না হয়, তাহলে তোমার কিচ্ছু করার দরকার নেই। যে ভার্বটা আছে ব্র্যাকেটের ভিতরে, এই ভার্বটা তুমি বসায় দিবা। এই জাস্ট একটা জিনিস, এই একটা জিনিস তুমি যদি মাথায় রাখতে পারো, তুমি শত শত বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। ঠিক আছে কিনা? দেখো আমি তোমাকে প্রমাণ সহ দেখাই, তুমি নিজেই সলভ করবা। প্রথমে এই নম্বরটা আমরা সলভ করবো না, এটা আমি একদম সহজে একদম শেষে বলবো। খুব সুন্দর একটা নিয়ম আছে এখানে। দেখো আমরা এটা অ্যান্সার করি, বলছে বাট দেই। আমরা অর্থ না বুঝলেও কোনো সমস্যা নেই, তুমি এটা পড়ো। বাট দেই, দেই মানে এখানে টাইগারকে বোঝাচ্ছে, হ্যাঁ, বাঘেরা। বলছে দে হার্ডলি ড্যাশ কিল এনি অ্যানিমাল ওয়েন দে আর নট হাংরি। এখানে অতীতের কোনো ঘটনা বা সাল আছে? নাই। পাস্ট টেন্সে নাই, প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, তাহলে আমার কি করতে হবে, ভার্বের শেষে একটা S/S যুক্ত করতে হবে, তাই তো? কিন্তু ওই যে বললাম সাবজেক্টের প্রতি খেয়াল করতে হবে। আমার সাবজেক্ট কি? দে। এখন দেটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো? দে থার্ড পারসন, ঠিক আছে, এটা কি প্লুরাল না? প্লুরাল হইলে বাবা তোমার আর কিছু দেখার দরকার নেই। দে প্লুরাল, তুমি S/S যুক্ত করার কোনো দরকার। খিল যেটা আছে না, এটাই তুমি অ্যান্সার বসায় দাও এখানে। দেখো এই যে খিল বসায় দাও, অ্যান্সার হয়ে গেছে কিন্তু। হ্যাঁ, এরপরটা বলো, ইউজুয়ালি দ্য টাইগার্স ড্যাশ ইন দ্য ডিপ ফরেস্ট। এখানে অতীতের কোনো ঘটনা সাল আছে? নাই। তাহলে আমি এখানে কি করব, ওই যে ভার্বের শেষে S/S যুক্ত করতে হবে। কিন্তু তুমি দেখো সাবজেক্ট কি, দ্য টাইগার্স, এটা কি প্লুরাল না? প্লুরাল হইলে তো আমার আর কিছু দেখার দরকার নেই, আমার ভার্ব যেটা আছে ওইটা আমি বসায় দেবো। ঠিক আছে, নো চেঞ্জ। দেখো রিসাইট, এইটা আমার এখানে বসে গেল, রিসাইট ইন দ্য ডিপ ফরেস্ট। আচ্ছা, বলছে দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন। আচ্ছা, যাই হোক, এখন এই জিনিসটা তুমি একটু খেয়াল করো। তুমি যখন দেখবা, একদম সহজ, একদম সহজ। দেখো তুমি যখন দেখবা ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে, এইটার আগে একটা বি ভার্ব আছে। বি ভার্ব চিনো তো? ইজ আর ওয়াজ আর। এম আছে কিন্তু এম লাগবে না এখানে। দেখো ইজ আর ওয়াজ আর, ওয়াজ ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব। মানে এই চারটাই জানলে তোমার হয়ে যাবে। দেখো তুমি যদি দেখো যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব, এটার আগে ইজ আর ওয়াজ আর আছে, এই চারটা থেকে যে কোনো একটা আছে, তাহলে এটা যে ভার্ব আছে না, এইভাবে তুমি 3 নম্বর ফর্ম বসায় দিবা। হ্যাঁ, 3 নম্বর ফর্ম বসায় দিবা। ঠিক আছে, কারণ এটা প্যাসিভ আর কি, প্যাসিভের নিয়ম। দেখো সি ভার্বের 3 নম্বর ফর্ম কি? সিন। তাহলে কি হলো, দে আর হার্ডলি সিন ইন দ্য ওপেন। হ্যাঁ, তাদেরকে খোলামেলা জায়গায় দেখা যায় না বললেই চলে। ঠিক আছে, এটা প্যাসিভ হয়েছে আর কি। যাই হোক, এখন আনলেস, যদি না দে আর ড্যাশ স্ট্রং নেসারি। তুমি যদি হচ্ছে দেখো যে তোমার ব্র্যাকেটের ভিতরে কি আছে, বি আছে অথবা টু বি আছে, তাহলে সেখানে 4টা ভার্ব থেকে যে কোনো একটা বসবে। ইজ আর ওয়াজ আর, এই 4টা থেকে যে কোনো একটা বসবে। আচ্ছা, ইজ আর কখন বসে? ইজ আর হচ্ছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, ওয়াজ আর হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে। এখন তুমি এই সেন্টেন্সটা দেখো তো, হ্যাঁ, দেয়ার ড্যাশ স্ট্রং নেসেসিটি, এইখানে এখানে কি অতীতের কোনো ঘটনাশাল আছে? নাই। তার মানে এটা প্রেজেন্ট টেন্সে। এখন আমি এখানে ওয়াজ আর নিতে পারবো না, ওয়াজ আর বাদ, আমার ইজ অথবা আর, এটা এই দুইটা থেকে যে কোনো একটা নিতে হবে। কথা হচ্ছে কোনটা নিব। দেখো দেয়ার যুক্ত, তোমরাও জেনে থাকবা যে দেয়ার যদি কোনো বাক্যে থাকে, তাহলে তার সাবজেক্ট তার মানে সেই বাক্যের ভার্ব নির্ণীত হয় পরবর্তী যে নাউনটা আছে। দেখো এখানে ব্র্যাকেটের পরে নাউন কই, এই যে স্ট্রং নেসেসিটি, এটা হচ্ছে আমার এখানে, মানে দেয়ার যদি কোনো বাক্যের শুরুতে থাকে, তাহলে ওই বাক্যের ভার্ব নির্ণীত হয় পরবর্তী যে নাউনটা আছে। এখানে দেখো স্ট্রং নেসেসিটি, এটা কি সিঙ্গুলার একটা সাবজেক্ট না?
নেসেসিটিস কি আছে, এটা শেষে কোনো এস বাই এস আছে, নাউনের শেষে নাউন প্লাস এস বাই এস থাকা মানে হচ্ছে ওটা প্লুরাল নাউন। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে ওটা সিঙ্গুলার নাউন। এখানে তুমি দেখো তো এই নাউনের শেষে কোনো এস বাই এস আছে নাই, তাহলে কি সিঙ্গুলার। তাহলে ইজ নিব না আর নিব, ইজ সিঙ্গুলার আর হচ্ছে প্লুরাল, ওয়াজ সিঙ্গুলার ওয়ার প্লুরাল। তাহলে আমি এখানে কি নেব, কই সেই শূন্যস্থান কই ইজ, এই যে আমি এখানে নেব ইজ, দেয়ার ইজ স্ট্রং নেসেসিটি। ওকে, এবার গেল দে অফেন রিমেইন। আচ্ছা এফ নম্বরটা মনে রাখো, এটা পরে শেখাবো, এ আর এফ। আচ্ছা পরবর্তীগুলো করো, দেখো বলছো when they discern any prospective prey they take a pose to। ওকে, পুরো বাক্যটা পড়ো, এই বাক্যে অতীতের কোনো ঘটনা সাল নেই, ওই যে আগের মতো এস বাই যুক্ত, কিন্তু ভার্ব তো হচ্ছে তোমার সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তো প্লুরাল হয়ে যাবে বাবা, যেটা আছে তোমার হচ্ছে ভার্ব ওটাই বসায় দিতে বলেছি, তাহলে এখানে হবে কি ডিসার্ন। ওকে, শেষ। অর্থ করতেছেন, অর্থবাদে কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে, তুমি ভুল নাই, অ্যান্সারে কিন্তু কোনো ভুল নাই, সন্দেহ করা যাবে না। দেখো টু, টু এর পরে কি হয়, ভার্বে এক নাম ফর্ম আসে, মানে টু তোমার যদি দেখো যে শূন্যস্থানে আগে টু আছে, তাহলে তুমি কি করবা, ভার্ব যেটা আছে ওইটা বসায় দেবে, ফল ফল বসে যাবে, শেষ। Tigers often unite themselves to their prey from different locations। আচ্ছা এখন কথা হচ্ছে এখানে কি হবে, একই কথা বারবার। এই যে সেন্টেন্সটা পাস্ট টেন্সে নাই, প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি করতে হবে, ভার্বের সাথে এস বাই এস। কিন্তু এখানে তুমি দেখো এই যে হচ্ছে তোমার সাবজেক্ট, এটা প্লুরাল, তাহলে কি ভার্ব যেটা আছে এটা বসায় দাও ইউনাইট, অ্যান্সার কি হবে, ইউনাইট হবে। ওকে, শেষ। আচ্ছা এবার দেখো themselves to অ্যাটাক। আচ্ছা টু আছে না, টু এর পরে কি হয়, ভার্ব এক নাম ফর্ম হয়, তাহলে অ্যাটাক আছে, অ্যাটাকই বসায় দাও, ঠিক আছে, অ্যাটাক বসায় দাও। অ্যাটাক দেয়ার প্রে ফ্রম ডিফারেন্ট হচ্ছে ডিরেকশনস। অ্যান অ্যাডাল্ট টাইগার ড্যাশ ডিভোর্স 20 to 30 kilograms অফ মিট অ্যাট আ সিঙ্গল মিল। দেখো এটা কিন্তু অতীতের কোনো ঘটনা বা সাল এখানে নাই, তার মানে প্রেজেন্ট টেন্স আছে, কি করতে হবে, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। দেখি তো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল, কি বলছে, অ্যান অ্যাডাল্ট টাইগার্স। আচ্ছা এই যে এখানে নাউনের শেষে কিন্তু কোনো এস বাই এস নাই, তার মানে এটা কিন্তু সিঙ্গুলার, এটা অ্যান অ্যাডাল্ট টাইগার, এটা থার্ড পারসন আবার সিঙ্গুলার, তাহলে এই যে ভার্বটা আছে এটার সাথে এস বাই এস যুক্ত করে দাও, ডিভোর এটার সাথে এস বাই এস যুক্ত করে দাও, এটা এস যুক্ত করে দাও, হয়ে গেল অ্যান অ্যাডাল্ট টাইগার ডিভোর্স, শেষ। এবার দেখো ইন আওয়ার সুন্দরবনস দ্য নাম্বার অফ টাইগার্স ড্যাশ ডিক্রিজ ডে বাই ডে। এই জিনিসটা তোমাকে জানতে হবে, এটা মাঝে মধ্যে দেয়। দেখো কোনো তোমার যদি পরীক্ষায় আসে এটাই আসবে, ডে বাই ডেই আসবে, এইচএসসির পরীক্ষা ডে বাই ডে বাইরে আসে না, বাইরে কিছু আসে না। তো কোনো বাক্যে যদি ডে বাই ডে থাকে তাহলে এটা তোমার মনে রাখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে, দিন দিন, কারণ দিন দিন শব্দটা যখন আমরা ইউজ করি তখন এটা কন্টিনিউয়াসের মতো অর্থ দেয়। আমি বললাম যে দিন দিন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তুমি বলতে পারবা না যে দিন দিন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বললে এটা প্রেজেন্ট হয়ে মানে কন্টিনিউয়াস হয়ে যায়, কাজটা চলতেছে এরকম বোঝায়। আমি বললাম যে দিন দিন তুমি ইংরেজি শিখে ফেলতেছো, হ্যাঁ দিন দিন তুমি বদমাইশ হয়ে যাচ্ছে, যে কন্টিনিউয়াস চলে আসতেছে, এই জন্য ডে বাই ডে মানে দিন দিন, এই জন্য বাক্যটাও তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হয়। আচ্ছা এখন আমার এখানে কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী কি বলো তো, হ্যাঁ সাবজেক্টের পরে কি হয়, অ্যাম ইজ আর, তারপর ভার্বের সাথে আইএনজি, এটা লিখলাম না। এখন কথা হচ্ছে আমার এখানে এম বসাবো, ইজ বসাবো না আর বসাবো, দেখো আমার সাবজেক্ট খুঁজে বের করতে হবে, সাবজেক্ট খুঁজে বের করতে, এই নিয়মটা খেয়াল করবা। ইন আওয়ার সুন্দরবনস, হ্যাঁ দ্য নাম্বার অফ টাইগার্স, কথা হচ্ছে টাইগার সাবজেক্ট, দ্য নাম্বার হচ্ছে এখানে সাবজেক্ট। ইন আওয়ার সুন্দরবনস এটা তো হচ্ছে তোমার, এখানে হচ্ছে এটা বাক্যের সাবজেক্ট না, কিচ্ছু না, এটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে এখানে কি হবে, দ্য নাম্বার। তুমি মনে রাখবা যে প্রিপজিশনের আগের অংশ সবসময় সাবজেক্ট হয়, পরে যা থাকুক 100-200 নাউন থাকুক কোনো প্যারা নাই। এই যে অফ আছে না, অফের আগের অংশ যেটা, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য নাম্বার এটা কি সিঙ্গুলার না, দ্য নাম্বারের শেষে কোনো এস বাই এস আছে নাই, তাহলে এখানে তোমার সিঙ্গুলার ভাবে ইজ নিতে হবে। আর ডিক্রিজ যেটা আছে এটার সাথে আইন যুক্ত করে দাও, কারণ কন্টিনিউয়াস টেন্সে গঠন প্রণালী হচ্ছে তোমার সাবজেক্ট এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি। সো এখানে DECREASING ডিক্রিজিং, শেষ, ঠিক আছে। এবার দেখো পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। আচ্ছা এখানে কি আছে, দেখো এখানে টু বি আছে, টু বি থাকলে কি বলেছিলাম, ইজ আর ওয়াজ ওয়ার, এই চারটা থেকে যে কোনো একটা বসাইতে হবে। সেন্টেন্সে যদি পাস্ট টেন্সে নাই তাহলে ইজ অথবা আর যে কোনো একটা বসাইতে হবে। আমার এখন সাবজেক্ট খুঁজতে হবে রে বাবা, সাবজেক্ট কই, যে এন্ড দ্বারা যুক্ত হয়েছে না দুইটা নাউন, পোচিং অ্যান্ড ইলিগাল ট্রাফিকিং। তো দুইটা নাউন যখন এন্ড দ্বারা যুক্ত হয়, দুইটা শব্দ যখন এন্ড দ্বারা যুক্ত হয় তখন এটা প্লুরাল হয়ে যায়, তাই না? তাহলে এখানে আমার কি হবে, আর দ্য মেইন রিজনস অফ ডিক্রিজ। সো দ্য কনসার্ন অথরিটি শুড বি কমিটেড টু। আচ্ছা দেখো এই জিনিসটা দেখো প্রচুর আসবে, এই নিয়মটা থেকে প্রচুর আসবে। দেখো কিছু ফ্রেজ রয়েছে, যেমন
ফ্রেজ বা হচ্ছে তোমার শব্দ রয়েছে, ওয়ার্ড রয়েছে, যেগুলোর পরে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। যেমন হচ্ছে কমিটেড টু, এখানে যেটা রয়েছে মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, ওয়াইল, ওয়াইল বুঝো তো, WHIL, ওয়াইল, এইগুলোর বাইরে আর আসবে না। সো কমিটেড টু, ওয়াইল, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এগুলো থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তো টেক আছে, এখানে হবে টেকিং, কি হবে, টেকিং হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের হয়ে গেল। কত সহজে আমরা অ্যান্সারটা করে ফেলতে পারলাম। এই যে আমি অ্যান্সারটা করলাম, তুমি ধরো রাইট ফর্ম ভার্ব কিচ্ছু বুঝো না, রাইট ফর্ম আরো বুঝো না, জাস্ট একটা নিয়মে তুমি অসংখ্য ভার্বকে তুমি কারেক্ট করতে পারবা, রাইট করতে পারবা। ঠিক আছে, আর মূল নেমের ক্লাস কিন্তু অবশ্যই করে নিবা, ইউটিউবে আছে, করে নিবা। ওকে, ওই ক্লাস করলে তুমি প্রো হয়ে যাবে, বুঝছো? আচ্ছা দেখো, এখন আমি এখানে দুইটা জিনিস করাই না। একটা হচ্ছে এ, মনে রাখবা, দেখো যদি তোমার ব্র্যাকেটের ভিতরে যে ভার্ব, এটা যদি হয় এই তিনটার কোন একটা, যেমন নো, কল, কনসিডার, এটা শুধুমাত্র এইচএসসি বোর্ড পরীক্ষার জন্য, অন্য ক্ষেত্রে কাটবে না। দেখো কনসিডার, হ্যাঁ, নো, কল, কনসিডার, এই তিনটা থাকলে মনে করবো এটা প্যাসিভে হবে। কিসে হবে? প্যাসিভে হবে। আর প্যাসিভের নিয়ম কি মনে আছে? প্যাসিভের নিয়ম হচ্ছে ইজ আর ওয়াজ আর, এই চারটা থেকে যে কোনো একটা বসানো। এবার প্যাসিভ মানে তো ভার্বের 3 নম্বর ফর্ম, তাহলে ইজ আর ওয়াজ আর থেকে যে কোনো একটা বসাতে হবে, আর ভার্ব যেটা আছে এটা 3 নম্বর ফর্ম বসাই দিতে হবে, শেষ, প্যাসিভ। তাহলে এখানে দেখো নো আছে, এটা প্যাসিভে করতে হবে আমার। তাহলে আমি এখানে টাইগার্স, ওয়াজ আর নিব না, কারণ সব প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে টাইগার্স, এখানে টাইগারের সেই এসেছে প্লুরাল, তাহলে এখানে নিব আর নো যেটা আছে এটা 3 নম্বর ফর্ম কি, নোন, শেষ হয়ে গেল। এই একটা, আরেকটা করি নাই, সেটা হচ্ছে এফ নাম্বার। এটা কি? দেখো রিমেইন, এই জিনিসটা একটু খেয়াল করো, রিমেইন, লুক, অ্যাপিয়ার, ঠিক আছে কিনা? বি ভাব যতগুলো আছে, বি ভাব, অ্যামিজার, ওয়াজ ওয়ার, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে তোমার এই যে রিমেইন, লুক, অ্যাপিয়ার, সিম, গ্রো, গেট, এগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। তো লিঙ্কিং ভার্ব যখন তুমি দেখবা, তখন এটার পরে তোমার কি বসাইতে হবে? এটার পরে তোমার বসাইতে হবে একটা অ্যাডজেক্টিভ। কি বসাতে হবে? অ্যাডজেক্টিভ। নরমালি ভার্বের 3 নম্বর ফর্ম বসাই দিবা। সো হাইড ভার্বের 3 নম্বর কি? হিডেন। ওকে, বলছে দে অফেন রিমেইন হিডেন, তারা লুকায়ে থাকে আন্ডার দ্য ডিপ গ্রিন, হ্যাঁ, একদম মনে করো গভীর জঙ্গলে তারা লুকায়ে থাকে। এই যে হয়ে গেল, কত সহজে আমার অ্যান্সার গুলো হয়ে গেল, তাই না? সো এই নিয়মে তুমি যদি করো, তাহলে কিন্তু তুমি খুব সহজে এই বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করতে পারছো। তো এরকম সহজ এবং শর্টকাট নিয়মে, হ্যাঁ, তুমি যদি মনে করো যে তুমি এইচএসসি পরীক্ষায় প্লাস পেতে চাও, তুমি ইংরেজি ভালো পারো না, ইংরেজিতে বেসিক খুব সমস্যা, তোমাকে একদম 27 ব্যাচকে বলছে, এটা 27 ব্যাচের নতুন কোর্স, তোমাকে ইংরেজি একদম বেসিক থেকে ধরে আমি তোমাকে শেখাবো। কোন টপিকের পরে কোন টপিক পড়লে তুমি পুরো হবে, এটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, এবার যে ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা, ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করবা, হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিশন ফোকাসড এই কোর্সটা। নরমালি একাডেমিক বিষয় পড়াবো, বাট অ্যাডমিশনের সাথে মিল করে একাডেমিক অ্যাডমিশন প্রিপারেশন একসাথে তোমার হয়ে যাচ্ছে। সো খুব দুর্দান্ত একটা কোর্স হতে যাচ্ছে। এই কোর্সে একদম প্রত্যেকটা টপিক একদম ভেঙে শুরু থেকে আমি তোমাকে পড়াবো। সো তোমার আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে কিনা? তো এখানে জাস্ট আমি হচ্ছে একটা নিয়মে একটা বোর্ড কোয়েশ্চেন সলভ করে দিলাম। আরো কিছু যদি নিয়ম তোমাকে শিখিয়ে দিতাম, তাহলে তো মনে করো তোমার কোনো সমস্যা হতো না রাইট ফর্ম ভার্বে, ঠিক আছে? ওকে, সো তোমরা চাইলে আমার কোর্সে ভর্তি হয়ে যেতে পারো। ডিসকাউন্ট চলতেছে, 1200 টাকার কোর্স, কিন্তু ঈদের আগে ভর্তি হলে 999 টাকায় তুমি কোর্সটা পেয়ে যাচ্ছ। ভর্তি হয়ে যায়। আর ইবিআই কোর্স আছে, ইবিআই কোর্স হচ্ছে 1699 টাকা। ইংরেজির ইনস্ট্রাক্টর আমি, ফরাদ ভাই, তোমাদের ঢাবির, সবাই ঢাবির আর কি। তো তোমরা চাইলে এটাতেও ভর্তি হতে পারো, আর যদি তোমরা সিঙ্গেল কোর্সে ভর্তি হতে চাও তাহলে ইংরেজিতেও ভর্তি হতে পারো। এই হচ্ছে কথা। আর হচ্ছে কথা না বাড়াই, সব ভালো থাকো। নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।